দিন যত যাচ্ছে ততই পরিষ্কার হয়ে উঠছে, নত হচ্ছে ভারতের মাথা। বাংলাদেশের দিকে আরও ঝুঁকে পড়ছে ভারত। এ যেন একরকম কাফফারা দেয়া। অতি হাসিনা তোষণে বিপক্ষে গেছে বাংলাদেশের জনমত। ভারতের কোনো বন্ধুও তাই নেই এশিয়ায়। বাংলাদেশের সাথে সম্পর্ক খোয়ানো মানে বহুমুখী বিপদ ডেকে আনা। বুঝেছে হাড়ে হাড়ে দিল্লি। খিল্লি খাওয়ার খিলখিলানিও তাই শেষ। এবার বাংলাদেশের সাথে বন্ধুত্ব গড়তে ও পাড়ার দাদাদের হাপিত্তেশ। নয়াদিল্লির শান্ত দুপুরও তাই ক্লান্ত। করুণ কণ্ঠে ভারতের সকরুণ মিনতিও শোনা যাচ্ছে। ভারতীয় সংসদ ভবনের একটি কক্ষে এক অভূতপূর্ব আলোচনায় বসেছিল ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। নেতৃত্বে কংগ্রেস নেতা শশী থারুর। এদিনের বৈঠকটা শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং ছিল বিশেষ ভাবনার আদান প্রদান, যার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। প্রায় ২.৫ ঘণ্টা ব্যাপী এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারতের ৪ শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক ও ডিন অমিতাভ মাত্তু। শুরুতেই আলোচনা গড়ায় সাম্প্রতিক প্রেক্ষাপট। ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনার সরকার গত বছরের অগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে স্পষ্ট আলোচনা হয়। ভারত কিভাবে তার হারানো সম্পর্ক ফিরিয়ে আনতে পারে তা নিয়ে উঠে আসে বিভিন্ন দৃষ্টিভঙ্গি। তবে যা সবচেয়ে বেশি নজর কাড়ে তা হলো সব দলের সংসদ সদস্যদের অভিন্ন আগ্রহ। বাংলাদেশকে পাকিস্তানের মতো শত্রু প্রতিম প্রতিবেশী হিসেবে না দেখে তাকে এক ঘনিষ্ঠ বন্ধু ও সাংস্কৃতিক সঙ্গী হিসেবে চায় নরেন্দ্র মোদীর ভারত। একজন সংসদ সদস্য সভায় বলেন, বাংলাদেশ ও ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে যে সাংস্কৃতিক বন্ধন রয়েছে তা কোনো কূটনৈতিক চুক্তির চেয়েও শক্তিশালী। তারা এবার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ভাষা ও সঙ্গীতকে ঢাল বানাচ্ছে। আক্রমণাত্মক ভারত বাংলাদেশের চরম প্রতিঘাত খেয়ে এখন ডিফেন্স মোডে। গোল দেয়া তো দূরের কথা, তারা গোল খাওয়ার আশঙ্কায় আছে। কোনো মতে ড্র করতে পারলেই খুশি। সাংস্কৃতিক কূটনীতির ওপর বিশেষ গুরুত্ব দেন উপস্থিত সদস্যরা। তাদের মতে পশ্চিমবঙ্গকে সম্পৃক্ত করে সীমিত পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য সভা, ছাত্র বিনিময় কর্মসূচি এবং জনসম্পৃক্ত অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের পথ খোঁজা উচিত। একজন সদস্য প্রস্তাব দেন, এই সম্পর্ককে আরও উষ্ণ করতে হলে দরকার প্যারা ডিপ্লোম্যাসির, জনসাধারণের অংশগ্রহণের কূটনীতি। এই আলোচনায় বিশেষজ্ঞরাও তাদের মত দেন। শিবশঙ্কর মেনন বলেন, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব আমাদের জন্য চিন্তার বিষয়। তবে সেখানে প্রভাব খাটানোর চেয়ে সম্পর্কের ভিত্তি মজবুত করাই হবে দীর্ঘমেয়াদের ফলদায়ী। এ সময় বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর যোগাযোগের প্রসঙ্গও ওঠে। বিশেষ করে ১৯ জুন কুনমিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ, পাকিস্তান ও চীনের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আলোচনা হয়। রিভা গাঙ্গুলি দাস স্মৃতিচারণ করে বলেন, ঢাকায় কাজ করার সময় আমি দেখেছি সাধারণ মানুষ ভারতকে ঘনিষ্ঠ প্রতিবেশী ভাবতে চায়। তাদের বিশ্বাস ও সহযোগিতাকে জবাব দিতে হলে আমাদেরকেও হৃদয়ের দরজা খোলা রাখতে হবে। এদিকে বাংলাদেশের দিক থেকে কথিত অবৈধ অনুপ্রবেশ ইস্যুটিও বাদ যায়নি। সদস্যরা উদ্বেগ জানালেও কেউ কেউ মনে করেন এই বিষয়টি গণমাধ্যমে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়, যা সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই সুনির্দিষ্ট তথ্যভিত্তিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে এসব ইস্যুর সমাধানের আহ্বান জানানো হয়। সভায় এক সংসদ সদস্য বলেন, আমরা যদি আমাদের সম্পর্ককে শুধুই নিরাপত্তা ও ভূ রাজনৈতিক চশমায় দেখি তাহলে অনেক সম্ভাবনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। শেষে শশী থারুর নিজেই একটি মন্তব্য দেন, যা পুরো সভার মর্মার্থকে তুলে ধরে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো ফাইলবন্দি চুক্তি নয়। এটি আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের গল্প। এই গল্পকে আমাদের নতুনভাবে বলা উচিত সহযোগিতার গল্প, সংযোগের গল্প। এভাবেই আলোচনার পর্দা নামে। তবে ভারত তার পরাজয়ের রেশ লুকাতে পারেনি। এতদিন যে দেশটির নাম শুনলে তারা তেলে বেগুনে জ্বলে উঠত, এবার তারা সেই দেশটিরই সাহায্য সান্নিধ্য প্রার্থনা করছে শকাতরে।
এই হারই বোঝায় দিল্লি চোখের সামনে ঘোরতর বিপদ দেখেই বাংলাদেশকে আঁকড়ে ধরতে চাইছে।